সুনামগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা এবং হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের বর্তমান হুইপ জি.কে ঘোষ সহ ৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই মামলায় হাফেজ সৈয়দ নাঈম আহমেদ আরিফ নামে একজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হোসেন। মোট আসামি ছিলেন ১২ জন, আমার যদি ভুল না হয়। এখানে ২ জন মৃত্যুজনিত কারণে ওনারা মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন, ৮ জন খালাস পেয়েছেন, বেকসুর খালাস পেয়েছেন এবং একজনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। ৯ জন খালাস পাইছেন, একজন মৃত্যুদণ্ড আর ২ জন দোষী সাব্যস্ত হলেও তাদেরকে মৃত্যুজনিত কারণে বা ফাঁসি কার্যকর হয় আওতাভুক্ত হয়। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চিংড়ি চাষকে সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এগিয়ে নিতে হবে। চিংড়ি চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সরকার চাষিদের সহযোগিতা করবে। তিনি সকালে মাতামুহুরী উপজেলার রামপুরে বিভিন্ন চিংড়ি ঘের পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রামপুরে মৎস্য অধিদপ্তরের ৪৮ একর প্রদর্শনী চিংড়ি খামার অফিসে স্থানীয় চিংড়ি ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, চিংড়ি মৎস্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এশিয়ার মধ্যে বাংলাদেশের চিংড়ির বেশ অবস্থান রয়েছে। এটিকে আরও এগিয়ে নিতে যেতে সকলকে কাজ করতে হবে। পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণের কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলো। ঢাকার ধামরাই উপজেলার বাড়িগাঁও এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে আগামী ৫ বছরে প্রায় ৭,০০০ খাল পুনর্খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ তমিজউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন, উপজেলা বিএনপি যুগ্ম বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন সহ উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। নওগাঁর পাতারি সীমান্তে পুশিন চেষ্টার শিকার ৯ জনকে বিএসএফ ফিরিয়ে নিয়েছে। সকালে এক প্রেস নোটের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়ন। ১৬ বিজিবি জানায়, গতকাল সারাদিন সীমান্তের শূন্য লাইনে ১০০ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছিল ৯ জন ব্যক্তি, কিন্তু বর্তমানে শূন্য রেখায় এখন আর তাদের দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, গতকাল রাত ৮টার দিকে হঠাৎই সীমান্ত লাইট বন্ধ করে দেয় বিএসএফ। প্রায় ২ ঘন্টা পর রাত ১০টার দিকে আবারও লাইট জ্বলে ওঠে, কিন্তু তখন আর ওই ৯ জনের কাউকে সেখানে দেখা যাচ্ছিল না। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁর প্রতিটি সীমান্ত চৌকিতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ্রবেশের ঘটনা যে কোনোভাবে মোকাবেলা করা হবে। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশিনের ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জেলার ৪টি উপজেলায় প্রায় ৮৭ কিলোমিটার সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এরই মধ্যে দর্শনা সীমান্তে একাধিক পুশিনের অভিযোগ এবং বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক নতুন করে আলোচনায় এসেছে। যদিও বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে, তবুও যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর গেদে সীমান্ত এলাকা থেকে সীমান্তে পুশিনের আরও খবর জানাচ্ছেন আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জামাল হোসেন খোকন। ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর গেদে সীমান্ত এলাকায়। এই চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা দিয়ে সম্প্রতি পুশিং ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা ৬ এবং চুয়াডাঙ্গা ৫৮ বিজিবির সীমান্ত এলাকায় পুশিং ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় প্রায় ৮৭ কিলোমিটার সীমান্ত জুড়ে টহল ও নজরদারি বৃদ্ধি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই সীমান্তের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ও মহেশপুর ৫৮ বিজিবির ব্যাটালিয়ন। গত ৩১ মে দর্শনা বারাদি সীমান্ত দিয়ে শিশুসহ ১০ জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। তবে বিজিবি তাদেরকে আটক করে পরিচয় নিশ্চিতের জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।
গত 14 জুন ভোরে দর্শনা গেদে সীমান্ত এলাকা দিয়ে আরও 11 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে স্থানীয় জনতা ও বিজিবি সদস্যরা সেই চেষ্টা ব্যর্থ করে। সর্বশেষ গত 23 জুন বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সুবেদার মনমোহন এবং ভারতের পক্ষ থেকে ইন্সপেক্টর বিজয় সিং। বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয় এই সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশিং চেষ্টা করা হবে না। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ভারতের অভ্যন্তরে 100-ও বেশি নারী পুরুষকে একত্রিত করে রাখা হয়েছে সুযোগ বুঝে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশিং চেষ্টা কিংবা অপতৎপরতা প্রতিরোধে বিজিবির সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা গেদে সীমান্ত থেকে সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। জামাল, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরের রায়পুরে এক মর্মান্তিক ঘটনায় মা শাহিনুর বেগম ও তার 2 মেয়ে ইকরা আক্তার এবং শিফা আক্তার নিহত হয়েছেন। আহত বড় মেয়ে সাইমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়রা অন্তর মজুমদার নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিলে পরে হাসপাতালে তারও মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে জনতার হামলায় 6 থেকে 7 জন পুলিশ সদস্য আহত হন। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে গোসলে নেমে দুলালী খাতুন, সুরবি আক্তার, আকলিমা খাতুন নামে 3 জনের মৃত্যু হয়েছে। দুপুরে মধ্যপাড়া পাথরখনি সংলগ্ন হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে গোসলে নামার পর ডুবে গেলে প্রায় 30 মিনিট পর একে একে 3 জনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ। ফরিদপুরের সালথা উপজেলায় হাত পা কাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে যদুনন্দী মোজার একটি সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। সহকারী পুলিশ সুপার আল ফাহাদ জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মারা হয় প্রাথমিকভাবে ধরা হচ্ছে। আমরা প্রাথমিকভাবে যে পিইউ প্লেস অফ অকারেন্স হিসাবে আমরা ক্রাইম সিনে সেখানের মধ্যে গিয়ে পাই যে তাকে সেখানে মারা হয়েছে এবং তারপর তাকে মারার পর তার লাশটা রাস্তার মধ্যে যেই রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তার পাশে ফেলে রাখা যায়। ইতিমধ্যেই লাশকে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দিনাজপুরে বিজিবি প্রায় 10,82,00,000 টাকা মূল্যের জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে। বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান 2026-এ পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, মাদক একটি নীরব ঘাতক এবং এর বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নৈতিক শিক্ষার প্রসার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি মাদক প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন করে প্রত্যয় ব্যক্ত করি, মাদক পাচারকারী, ব্যবসায়ী এবং অপরাধী চক্রের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে কঠোর এবং আপোষহীন। কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবি গত 48 ঘণ্টায় পরিচালিত বিভিন্ন অভিযান ও টহল কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় গাঁজা, গবাদি পশু এবং বিপুল পরিমাণ কসমেটিক সহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য 26,65,100 টাকা। কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ কার্যক্রম দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়ন নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে পুশিং প্রতিরোধ সহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
মৌলভীবাজারের বড়লেখার ডিমাই সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে 23টি পাওয়ার জেল 9, 24টি ডিটোনেটর, 15 মিটার কর্ড, 2টি কুকরি চাপাতি এবং 3টি বিদেশি পিস্তল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে টহল দলের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে 52 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার সহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য রুটসমূহে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে 3টি বিদেশি পিস্তল, 24টি ডেটোনেটিং কর্ড এবং 23টি পাওয়ার জেল উচ্চ বিস্ফোরক এবং 15 মিটার ডেটোনেটিং কর্ড ও অস্ত্র বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাই হওয়া 157টি মোবাইল ফোন, 5টি ল্যাপটপ, নগদ অর্থ এবং IMEI পরিবর্তনের সরঞ্জাম সহ সংঘবদ্ধ চক্রের 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ আরও 4 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চুরি ও ছিনতাই হওয়া মোবাইল কম দামে সংগ্রহ করে প্রযুক্তির মাধ্যমে IMEI নম্বর পরিবর্তন করে দেশে বিভিন্ন স্থানে বিক্রি করত। কুষ্টিয়ার সদর উপজেলা হাটশহরীপুর এলাকায় একটি রিভলভার ও 6 রাউন্ড গুলি সহ ফরিদ হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সদর উপজেলা হাটশহরীপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত ফরিদ হোসেন হাটশহরীপুর ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাবিল মোড় এলাকায় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। সদর উপজেলার সদর রোড এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে বাবুল ফার্মেসিকে 20,000 টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর রোড এলাকায় মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী 27 জুন বিভাগীয় সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহের বিভাগীয় 11 দলীয় ঐক্য। আজ সকালে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আগামী 27 জুন দুপুর 2টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনের জামায়াতে ইসলামী জেলা আমির আব্দুল করিম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। জনগণ এই অবস্থার পরিবর্তন ও স্বস্তি চায়। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন পালন উপলক্ষে জয়পুরহাটের সাংবাদিকদের জন্য অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জয়পুরহাট সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুন নবী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডক্টর জুবাইর মোহাম্মদ আল ফয়সাল, ডক্টর আব্দুল্লাহ আল আহসান, জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 5,64,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাহাদাত হোসেন। তিনি জানান 6 থেকে 11 মাস বয়সী 92,000 শিশুকে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 4,72,000 শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মেয়র বলেন, নগরের 41টি ওয়ার্ডে 1,321টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালিত হবে। সরকারি স্বাস্থ্য কর্মকর্তা, জোনাল মেডিকেল অফিসারদের নিয়ে 41টি ওয়ার্ডে একটি মনিটরিং এবং সুপারভিশন টিম গঠন করা হবে। যদি নগরীর কোথাও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরে কোথাও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা অপপ্রচার পরিলক্ষিত হবে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয়ভাবে মেডিকেল টিম গঠন। দাউদকান্দিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাউদকান্দির প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীগণ। শিশুদের পুষ্টি ঘাটতি দূর করা এবং ভিটামিন এ জনিত স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আগামী 28 জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুমিল্লা নগরীতে 55,000-এর বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডক্টর চন্দনা রানী। তিনি জানান, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নগরীর 114টি কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে মোট 55,191 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সী 7,825 জন শিশুকে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 47,366 জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কুষ্টিয়া জেলা পরিষদের 2025-26 অর্থ বছরের রাজস্ব তহবিলের অর্থ হতে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে চিকিৎসা ও শিক্ষার জন্য আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। জেলা পরিষদ ভবনে 68 জন গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে 9 লক্ষ টাকার চেক প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। দলের এইরকম দুস্থ বা সাধারণ দুস্থ গরিব মানুষ যদি এই রকম জায়গা থেকে সহায়তা পায়, আমার মনে হয় আমাদের দলের জন্য উপকৃত হবে। আমার ক্যান্সারের জন্য আবেদন করেছিলাম, ওইটার জন্য আবেদনের জন্য একটা ব্যাংকের থেকে চেক দিল স্যার। আমাদের প্রিয় নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে আমাদের বলা হয়েছে, যারা এলাকায় অসুস্থ বা শিক্ষা পাচ্ছে না বা গাড়ি ভাড়া যাতে পাচ্ছে না, এই ধরনের লোকদেরকে মাদ্রাসা, তারপরে গোরস্থান, তাদেরকে সহযোগিতা করার জন্য। চট্টগ্রামের সন্দ্বীপে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসেবা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। সভায় ফেরিঘাটের বিশৃঙ্খলা, মাদকদ্রব্যের বিস্তার, চুরি ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি ভূমি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন সেবায় মানোন্নয়ন নিয়েও আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন, সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে নিহত 3 জনের পরিবারকে নির্বাচন কমিশন কর্তৃক আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে নির্বাচনের দায়িত্ব পালনকালে নিহত সহকারী শিক্ষক রেজল করিম, গ্রাম পুলিশ ইব্রাহিম ও জুনিয়র ইন্সট্রাক্টর রোকনুজ্জামানের পরিবারকে আর্থিক সহায়তার 22 লাখ টাকার চেক তুলে দেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাসিম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে কম্বাটিং হিউম্যান ট্রাফিকিং থ্রু স্ট্যান্ডিং ফর পিএস প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার সহ অনেকে। দেশীয় ও বিদেশি নানা জাতের ফলের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা ২০২৬। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় স্থান পেয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত দেশি বিদেশি প্রায় অর্ধশতাধিক ফল। বৈচিত্র্যময় এসব ফল দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রায় অর্ধশতাধিক দেশি বিদেশি ফলের সমাহারে রঙিন হয়ে উঠছে সাতক্ষীরা খামারবাড়ি মেলা প্রাঙ্গণ। স্থানীয় পর্যায়ের এই আয়োজন যেন পরিণত হয়েছে এক ব্যতিক্রমী ফল উৎসবে। মেলায় স্থান পেয়েছে মৌসুমি ফলের পাশাপাশি থাই জলপাই, 12 মাসি কদবেল, ড্রাগন ফল, লটকন, ডেউয়া, ব্রুনাই কিং, আমসহ নানা ধরনের বিরল ও বিলুপ্তপ্রায় ফল। ফলের বৈচিত্র্য দেখতে মেলায় ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অপ্রচলিত ফল যেগুলো গ্রামের দিকে পাওয়া যায়, পুষ্টিমান সমৃদ্ধ, এই ফলগুলো আরো মানুষ পরিচিত হবে এবং খাবে। এগুলো যদি টিকায় রাখা যায় তাহলে আমরা যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু এই ফলগুলো আবার দেখতে পাবে। এখানে এই মেলায় এসে এইগুলো দেখলাম, খুবই ভালো লাগলো আর কি। এই ফলগুলো সংরক্ষণ করার জন্য আমি কৃষি কর্মকর্তা সহ কৃষি অফিসকে ধন্যবাদ জ্ঞাপন করি। দর্শনার্থীদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেলায় অংশগ্রহণের আহ্বান জানান জেলা প্রশাসক। আশেপাশে স্কুলগুলো রয়েছে, সেখানকার ছাত্রছাত্রীদেরকে আপনাদের এই মেলায় এনে শিক্ষকদের তত্ত্বাবধানে তারা আসলো, আপনারা যেভাবে আমাদেরকে বর্ণনা করলেন যে ফলগুলো সম্পর্কে, তাদেরকেও একটু যদি ডেসক্রাইব করেন তাহলে তারা এই দেশি ফলের বিষয়ে আকৃষ্ট হবে, খেতে আকৃষ্ট হবে, গাছের চারা লাগাতেও আকৃষ্ট হবে। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, মানুষের মধ্যে ফল চাষে আগ্রহ সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। আমরা দেশীয় প্রচলিত অপ্রচলিত বিভিন্ন ধরনের ফলের এখানে সমারোহ রেখেছি। প্রায় 45 ধরনের ফল এখানে আছে। জনগণকে ফল চাষে উদ্বুদ্ধ করা, এই ফল চাষের উদ্বুদ্ধ করে ব্যাপক ফল উৎপাদন হবে এবং ফল তারা খেয়ে তাদের পুষ্টি চাহিদা পূরণ করবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।